প্রিয় দর্শক, চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো অর্থনীতি ও সমকালীন নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি, আর আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। ডক্টর ফরাসউদ্দিন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। দর্শক, অর্থনীতি ও সমকালীন নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। খামাখাই যাচ্ছিস তোরা, ওরা তোদের কি শেখাবে? তোদের জ্ঞান মোটেই কম নয়। পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দিয়ে এমনই মন্তব্য করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে যথার্থই চিনতে পেরেছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতাত্তর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধির পথ দেখিয়েছেন যে কজন মানুষ, তাদের মধ্যে অন্যতম ডক্টর ফরাসউদ্দিন। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মতোই ব্যক্তিগত জীবনে সততার সঙ্গে তিনি কখনোই আপোস করেননি। ডক্টর ফরাসউদ্দিনের জন্ম 1942 সালের 18 এপ্রিল হবিগঞ্জের মাধবপুর থানার রতনপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন 1964 সালে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে 1979 সালে আবার অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রভাষক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। পরবর্তীতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান সিভিল সার্ভিস পিএসসিতে যোগদান করেন 1966 সালে। 1973 থেকে 75 সালের 12 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর পিএস হিসেবে নিযুক্ত ছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয় ইউএনডিপিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতীয় শিক্ষা কমিটির সদস্য, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1998 থেকে 2001 পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে তিনি সংকটকালে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেন। কোনো তদবিরকে প্রশ্রয় না দিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। গভর্নরের দায়িত্ব পালনকালে তিনি সবসময় কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করা সহ একে আন্তর্জাতিক মানের একটি আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করেন। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সুস্থ ধারার প্রতিযোগিতার পরিবেশ তৈরি এবং অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠা করতেও কাজ করেন সাবেক এই গভর্নর। বর্তমানে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার সঙ্গে জড়িত থাকলেও অর্থনীতি তার ভালোবাসা ও চিন্তার যাবতীয় জায়গা দখল করে রেখেছে। স্বপ্ন দেখেন বাংলাদেশ একদিন ঠিকই নিজের কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন করে বিশ্বকে তাক লাগিয়ে দেবে। চমৎকার ডক্টর ফরাসউদ্দিন, আপনার সমৃদ্ধ পেশাগত জীবন। আচ্ছা, যদি শুরুতে একটি তথ্য আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই যে আপনি যখন পিএইচডি করতে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধু আপনাকে বলছিল খামাকাই যাচ্ছ। আসলে এটার এই স্মৃতিচারণটাকে আমাদেরকে আরেকটু শেয়ার করা যায়? আপনাকে ধন্যবাদ। আসলে জাতির জনক এমন একজন মানুষ যার হৃদয়টা আকাশচুম্বী ছিল, চিন্তা ছিল অনেক বৃহৎ এবং মহৎ, এবং যাদেরকে কাছে টেনেছিলেন সবাইকে ভালোবাসতেন, কিন্তু আমাদের হয়তো ভাগ্যটা বেশি ভালো ছিল, বেশি ভালোবাসতেন। যেমন যখন ওই ওনার একান্ত সচিবের কাজ করি, এটা পরম সৌভাগ্য, অত্যন্ত ঘনিষ্ঠ হতে পেরেছিলাম, বিশ্বাস করতেন, দায়িত্ব দিতেন। সব সময় ওনার ইচ্ছা ছিল যেন রাষ্ট্রযন্ত্রটা সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে চলে। এবং আমি আপনাকে বলতে পারি বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনামলে কোনো রকমের কেনাকাটায় কোনো রকমের দুর্নীতি হয় নাই, সন্ত্রাস হয় নাই, ছিনতাই হয় নাই। যেটা বলছিলাম, তখন সবচেয়ে বড় জেলা হলো ময়মনসিংহ। প্রস্তাব আসলো যে আমাকে ময়মনসিংহে ডেপুটি কমিশনার করা হবে। তিনি মন্তব্য করলেন যে আমার কাছে থেকে সারা বাংলাদেশ দেখে তাকে একটা ছোট্ট ময়মনসিংহ দেখার দায়িত্ব আমি কি করে দেই। এমনিভাবে ওই সচিবালয় যুগ্ম সচিব, আমার শিক্ষক পরম শ্রদ্ধ মনোহরুল ইসলাম সাহেব এবং আমরা দুইজন পিএইচডি করতে যাব বস্টন বিশ্ববিদ্যালয়, খুব নামকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতিতে। তিনি বললেন, তোদের তো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থনীতি, এইটার চর্চা কর, এর মানুষকে নিয়ে গবেষণা করো। খুব হেসেছিলেন। আমাদের একটা ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়েছিল। তবে আমি বলবো যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির জোরে আমরা কিন্তু পিএইচডিতে সরাসরি ভর্তি হতে পেরেছিলাম। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটি বড় ট্রিবিউট।
পারতো না, উনি বলতেন যে না ঠিক আছে বুঝেছি, কেন কীভাবে অনুমতি দিলেন, শেষ পর্যন্ত বলে না ঠিক আছে বুঝেছি, পিএইচডি না করলে অনেকে আবার অত কদর করে না, যা ঠিক আছে এইভাবে অনুমতি দিলেন। কিন্তু খুব ইচ্ছা ছিল যে ওনার কাছে আরও কিছুদিন যেন থাকতে পারি। আচ্ছা, তো আপনি তো ওই সময়ে যে অর্থনীতিটা দেখেছিলেন, স্বাধীনতোত্তর যে অর্থনীতিটা আপনিও দেখেছিলেন, এরপরে এখনও কিন্তু একটা অর্থনীতিকে দেখছেন এবং যার গড় প্রবৃদ্ধি আসলে 6.2 বা তার উপরে কিন্তু এখন বাংলাদেশের। তো এই যে একটা সময় চলে গেল স্বাধীনতার প্রায় 40 বছর পরে, এই যে মূল্যায়নটা কিভাবে করবেন যে তখনকার অর্থনীতি আর এখনকার অর্থনীতি? এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, কারণ এখন সারা পৃথিবীতে 6টা-7টা দেশে প্রবৃদ্ধি হচ্ছে, মানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হচ্ছে। তার দুটো বড় বিশেষত্ব, একটা হলো যে এই সমস্ত দেশে জনসংখ্যা অনেক বেশি। আপনি চীন বলেন, ভারতবর্ষ বলেন, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, টার্কি, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এই সমস্ত দেশে প্রবৃদ্ধি আছে, একটা বড় জনসংখ্যা আছে। সেটাকে যত তাড়াতাড়ি জনসম্পদে রূপান্তর করা যায় ততই কিন্তু আরও প্রবৃদ্ধি হবে। আমাদের প্রবৃদ্ধি চমৎকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে শিক্ষার ব্যাপারটা, এই যে পরিকল্পিত জনসংখ্যা একেবারেই বঙ্গবন্ধুর আমলে শুরু হয়েছিল। আমি যে তার সেকেন্ড বিশেষত্ব বলতে চাচ্ছিলাম, যে সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক জোর কদমে এগিয়ে চলেছে তার সবগুলোই জাতির জনকের আমলে সূচনা করা হয়। কৃষির কথা ধরেন, গত 4.5 বছরে 50 লক্ষ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপন্ন হয়েছে। সোজা কথা, সারপ্লাস আছে এবং কোনো ইম্পোর্টও কিন্তু সারপ্লাস হচ্ছে আছে না। 22 লক্ষ টন, গুদাম আছে 15 লক্ষ টন। টন। আগামীতে 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ চাল কিনতে হবে না। একেবারেই বঙ্গবন্ধুর আমলে শুরু করা। তিনি সরকারে বসে প্রথমেই সমস্ত সার্টিফিকেট মামলা উঠিয়ে দিলেন, খাজনা কমিয়ে দিলেন, আপনার ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করলেন, সমস্ত উপকরণ প্রায় বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করলেন এবং যাতে কিষাণেরা উপযুক্ত মূল্য পান তার ব্যবস্থা করলেন। কাজেই এখানে সেইখান থেকে শুরু। পরিকল্পিত জনসংখ্যার কথা বললাম, কুদরত খুদা কমিশন বসালেন। কুদরত খুদা ছিলেন এই দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিজ্ঞান মনস্ক মানুষ, আধুনিক মানুষ। তিনি যে সমস্ত সুপারিশ করে গেছিলেন আমাদের জন্য এখনও সেগুলো। আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে জিডিপি প্রবৃদ্ধিটা যে বাড়ছে সেটা কি আসলে শিক্ষারই একটা ফল? এটা শিক্ষানীতি যত বাস্তবধর্মী হবে, শিক্ষার যত প্রসার হবে, শিক্ষার যত ভোকেশনালাইজেশন হবে, ততই কিন্তু ওই জনসংখ্যাটা জনসম্পদ হবে। এবং আমাদের একটা সম্পদ বলতে জনসম্পদ আছে। আমাদের তো অত বেশি মিনারেল না, একেবারে নেহাত খাটো না, কিন্তু মূল সম্পদ কিন্তু জনসংখ্যা। তাকে জনসম্পদে যত তাড়াতাড়ি যত বেশি করে রূপান্তর করা যাবে ততই কিন্তু তাদের প্রতি মনোযোগ দিতে হবে। এই যে উন্নয়নের যে ফসল, প্রবৃদ্ধির যে ফসল, এইটা কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমি বঙ্গবন্ধুকে কোট করছি। প্ল্যানিং কমিশন করলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করলেন, ওইখানে পরিষ্কার লেখা আছে যে যারা অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠী তাদের প্রবৃদ্ধি বাড়াতে হবে অন্যদের তুলনায়। প্রয়োজন বোধে যাদের বেশি আছে তাদের উপরে ট্যাক্সও বসিয়ে, ওনার ভাষায় ট্যাক্সও বলতেন, ট্যাক্সও বসিয়ে এই আপনার যারা শীর্ণকায় মানুষ, যাদের সম্পদ কম, যারা দুর্বল, তাদের অগ্রগতি সাধন করতে হবে। এই জায়গাটায় ওনার এমফাসিস ছিল। এমনিতে বাংলাদেশ ব্যাংকে তো আপনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তো বাংলাদেশ ব্যাংকে যখন আপনি দায়িত্ব পালন করেছেন, আমরা আপনার ব্যাপক আসলে সততা এবং এটাকে একটা সুদৃঢ় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আপনি কাজ করেছেন। আসলে এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিরতির পরে আলোচনা করব। একটা বিরতি নেব। প্রিয় দর্শক, নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতির পর আবারও ফিরব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। ডক্টর ফরাসউদ্দিন, আমরা কথা বলছিলাম যে আপনি বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন
ওই সময়ে বাংলাদেশ ব্যাংকে আপনি অনেক উচ্চে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক কিছু কার্যক্রমে কিছুটা প্রশ্ন উঠেছে, বিশেষ করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা বা নানা বিষয় নিয়ে। আপনি কীভাবে বিষয়টা মূল্যায়ন করছেন বা পর্যবেক্ষণ করছেন আপনি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলি? একটা কথা শুরুতেই বলা দরকার যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে সাধারণভাবে আমরা যে মূল্যায়ন করে থাকি তার দক্ষতা কিন্তু অনেক বেশি। অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে আমরা যে কৃতিত্ব দেই তার কৃতিত্ব হচ্ছে অনেক বেশি। অর্থনীতিটার অর্থায়ন কিন্তু করছে, সফলভাবে করছে। এই যে গ্রোথ রেট, এখানে ব্যাংকিং সিস্টেমের একটা অবদান আছে। এখন না, আমরা এক টার্মে করেছি, তখন কিছু কিছু বেশ বড় ধরনের সমস্যা ছিল, ওইগুলাকে অত্যন্ত দৃঢ় হস্তে, আমি দৃঢ় হস্তে বলছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি স্বাভাবিক কাজটি করছি, ভয় ভীতির ঊর্ধ্বে উঠে, যেটা আইনানুগ, যেটা ন্যায়সঙ্গত, সেটা। যেমন কয়েকটা জিনিস বলি। খেলাপি ঋণ বিরাটভাবে মাথাছাড়া দিয়ে উঠেছিল। তো আমরা বুঝি 500 টাকা কৃষি ঋণের জন্য আমার কিষাণীকে জেলে নেব, আর 1000 কোটি টাকা ঋণ নিয়ে হেলাফেলা করবেন, দিবেন না, তাকে ছেড়ে দেবো, সেটা হতে পারে না। আমরা খুব দৃঢ়ভাবে এটার বিরুদ্ধে লড়াই করেছি। তা আমরা মানে সমাজ খুব সমর্থন দিয়েছে, বিশেষ করে উচ্চতর ন্যায়ালয় অ্যাপিলেট ডিভিশনে আমরা 57টা কেস জিতেছিলাম। জিতে যারা খেলাপি তারা তাদের ব্যাংকে ডিরেক্টর হতে পারবে না, ব্যাংকের মালিকানা থাকবে না। এই সমস্ত শাস্তি হওয়ার ফলে ওই খেলাপি ঋণটা অনেক কমে আসে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো বরোয়িং ফ্রম ওন ব্যাংক, একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে একটা আইন আছে 1913 সনের কোম্পানি আইন। ওখানে বলা আছে কোম্পানির একজন মালিক তার যে ইকুইটি এর অর্ধেকের বেশি ধার করতে পারবে না, এবং সেই ধারটা করতে হবে বোর্ড অফ ডিরেক্টরসের সম্মতি নিয়ে। তো আমাদের এখানে 1 কোটি টাকার আপনার ইকুইটি দিয়া 1000 কোটি টাকা ঋণ নিতেন, ওইটা দৃঢ় হস্তে বন্ধ করা হয়। তৃতীয় হলো, তখন নাম ছিল হুন্ডি, এখন তো মানি লন্ডারিং। হুন্ডি তো এখন অনেকাংশেই কমে গেছে। ওইটাকে খুব, আমার মনে আছে মাসুম ইত্তেফাকের বড় রিপোর্টার ছিলেন, উনি বলছিলেন একজনের জিহাদ। কিভাবে এটাকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, আমরা সংগ্রাম করেছিলাম। আমরা 37 জন বড় মাপের কর্মকর্তা, একজন আমেরিকান ব্যাংকের নাম্বার 2 ম্যানকে আমরা শাস্তি দিয়েছিলাম। তার ফলে ওইটা অনেকটা কমে আসে। কিন্তু ওই সময় কিন্তু ওইটা প্লাস এই যে আপনার রেমিটেন্স আনার কাজটা সহজ করা, ফিজ কমিয়ে নেওয়া, বিভিন্ন জায়গায় কোম্পানি খোলা, এগুলো দিয়ে কিন্তু এবং বাজেটের মাধ্যমে যারা রেমিটেন্স বেশি পাঠান তাদের পুরস্কৃত করা, এই সমস্ত করার ফলে কিন্তু আপনি তো বাংলাদেশ ব্যাংকের এই যে দৃঢ় যে নীতিমালাগুলো পরিপালনে চেষ্টা করেছেন, কিন্তু আমরা দেখি যে এই যে হলমার্ক কেলেঙ্কারি, যেটা আসলে বড় একটা দুর্ঘটনা বলা যায় যে আর্থিক খাতে, এরপরে কিন্তু একের পর এক ঘটনাই আমরা দেখলাম। এই যে হলমার্ক কেলেঙ্কারি বলেন, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি, বেসিক ব্যাংক কেলেঙ্কারি, এই ঘটনাগুলোকে পরপর ঘটে যাওয়া, এটা কিসের দুর্বলতা আসলে? না, এটা ওই যে আমি বলবো আপনাকে, ব্যাংকিং খাতটা অনেক বড় হয়েছে, অর্থনীতি অনেক বড় হয়েছে। স্মল ইজ বিউটিফুল। যত বড় হয়েছে ততই সম্পর্ক জটিল হয়েছে। এটাকে নিয়ন্ত্রণ করা হয়তো আগের চেয়ে কঠিন হয়েছে। এবং সেই তুলনায় আমি বলবো বাংলাদেশ ব্যাংকের যে ক্যাপাসিটি, যে আইনি কাঠামো বা যে আপনার জনবল, বা আমরা করতে পারি না একটা আলাদা বেতন কাঠামো করতে পারি না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এটা করলেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের দক্ষতা অনেক বেড়ে যেত। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই ডেস্টিনি এবং হলমার্ক, এই 2টা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে। আমার মনে হয় সমগ্র সমাজ আরও দৃঢ়ভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ছিল। এখানে বিভিন্ন পরিচালক মণ্ডলীর তো দোষ আছে, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাংঘাতিক দোষ আছে। দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এটার দায় এড়াতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি, তাতে কিন্তু এই ঘটনাটা ধরা পড়া উচিত ছিল, অনেক আগেই ধরা পড়া উচিত ছিল, এবং তাদের বোধহয় আরও দৃঢ় কর্মকাণ্ড নেওয়া উচিত। আপনি তো বাংলাদেশ ব্যাংকের কথা বলছেন, আমরা দেখি যে আপনি নিজেও বললেন যে পরিচালনা পর্ষদও কিন্তু দায় এড়াতে পারে না,
কিন্তু আমরা দেখি যে দুদকের তদন্তে কিন্তু তাদেরকে দায়ী করা হয় না। এটাও তো সুশাসনের জন্য একটা প্রতিবন্ধক কিনা? এটা কিন্তু ওই যেহেতু আমি সমস্ত কাগজপত্র দেখি নাই, আমি বলতে পারবো না যে এটা দুদক কোন ভিত্তিতে। দুদক কিন্তু বলছে যে তারা জড়িত থাকতে পারে, কিন্তু এভিডেন্স রেখে কাজটা করে নাই, এভিডেন্স পাই নাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু একদম মূল দায়িত্ব। একটা শাখার একজন ভদ্রলোক চার্জ ম্যানেজার 3 বছর কাজ করলেন, তার প্রমোশন হলো এজিএম টু ডিজিএম। ওই ব্রাঞ্চটা এজিএমের, তাকে ওখান থেকে বদলে না করে ব্রাঞ্চটাকে আপগ্রেড করে দেওয়া হলো। এটা কিন্তু মেলাফাইটি, এবং এই মেলাফাইটি কিন্তু ব্যাংকের আভ্যন্তরীণ। বাইরের লোক হ্যাঁ ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু বাইরের লোক বলল বলেই আমি কি আইন ভাঙবো, আমি কি অ্যাকশন নেব না? বাইরের লোকের দায় আছে। আমি পরিচালক পরিষদের সদস্য, কিন্তু আমি বাইরের লোক বলছি। তারা কিন্তু তাদের কিন্তু এক ধরনের মিডিয়া ট্রায়াল হয়েছে, তারা কিন্তু অন দ্য রান আছে, তাদের কিন্তু সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে, দুদকেই চেয়েছে। কাজে একেবারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা বলা বোধহয় এখনও ঠিক হবে না। কিন্তু এই যে আপনি কি মনে করেন যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, অথবা আমরা যদি এইভাবে বলি যে যারা সত্যিকার অর্থে নেপথ্যে ছিলেন, যারা আসলে নিয়ন্ত্রণ করেছেন সবগুলো কেলেঙ্কারি ঘটনা, তো সেইগুলোর জন্য তাদের আসলে শাস্তিটা কি আসলে ওই মাত্রা হবে বলে আপনি আশাবাদী? না, এখন এটাতে সব ধরনের, যে আমরা চোরাচালানের কথা বলি, মনে করেন চোরাচালানে ধরা পড়ে ক্যারিয়ার্স, যারা ক্যারি আউট করে, কিন্তু যারা পেছনে থেকে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পরিকল্পনা করেন, তাদের বিরুদ্ধে তো এভিডেন্স নাই। এভিডেন্স জোগাড় করা খুব কঠিন, এবং সুশীল সমাজে, সভ্য সমাজে উপযুক্ত প্রমাণাদি ছাড়া কাউকে শাস্তি দেওয়া কিন্তু ঠিক না। এই জন্য আমি বলছি যে মিডিয়া ট্রায়াল হয়েছে, মিডিয়া ট্রায়ালে অনেক সময় খারাপও হয়, কারণ তারা এনিওয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডেস্টিনি গ্রুপ আরও খারাপ। ডেস্টিনি গ্রুপে দেখেন জনসাধারণের কাছ থেকে প্রতারণা করে ডিপোজিট নিয়েছে, তারা ডিপোজিট নিতে পারে না, অবৈধ ব্যাংকিং, ওইটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছিলাম তখন। তো নিয়ে পেপারে এসেছে, তারপরে কয়েক মাস পরে তারা মাদার অ্যাকাউন্ট থেকে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করেছেন। এই অপরাধের কিন্তু ক্ষমা নাই, তাদেরও নাই, এবং যারা এটা প্রিভেন্ট করেন নাই, অথবা দেখে না দেখার ভান করেছেন, অথবা যাদের কর্মতৎপরা করা উচিত ছিল করে নাই, তাদের কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত বলে মনে করি। আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে আরেকটি কেলেঙ্কারি কিন্তু আলোতে চলে এসেছে, সেটা হলো লঙ্কা বাংলার লঙ্কা কাণ্ড, যেটা আলোচিত হচ্ছে। এইটাও তো একটা ধারাবাহিকতা, একটার পর একটা ঘটে যাচ্ছে, কিন্তু আসলে মানে একটা বড় ধরনের দুর্বলতা কি আর্থিক খাতে? এটাতে একটা নতুন মাত্রা যোগ হয়েছে। এটাতে আপনার ব্যাংকিং প্রতিষ্ঠানে তো ডিপোজিট নেওয়ার বিধান আছে, তারা নানান রকমের লোন দিতে পারে, কিন্তু এই যে একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা লঙ্কা বাংলা, তারা কিন্তু আসলেই যে ধরনের কাজ করছে অত্যন্ত গর্হিত। যেমন তারা এই ক্যাপিটাল মার্কেটে, ঢাকা স্টক এক্সচেঞ্জে ফটকাবাজারি কোম্পানি এনে প্রথম ঋণ নিয়ে তাকে ইকুইটিতে রূপান্তর করে তার ডিভিডেন্ডের নামে যে টাকা আনছিল যৎকিঞ্চিত, তার 1000 গুণ টাকা বৈদেশিক মুদ্রায় যে নিয়ে যাওয়া, এই যে অর্থনীতিটাকে আপনার মিল্ক করা, এটাকে স্কুইজ করা, এর বিরুদ্ধে কিন্তু এরা কিন্তু খুব সূক্ষ্ম, অত্যন্ত দক্ষতার সাথে এই সমস্ত অপরাধ সংগঠিত করে। এগুলা ডিটেক্ট করার বা ধরার ক্ষমতা, ক্যাপাসিটি এসএসসি বা বাংলাদেশ ব্যাংকের বা দুদকের কতটুকুন আছে সেই সম্পর্কে কিন্তু আমাদের এটা আপনি কি মনে করেন এটার ফার্দার আরো তদন্ত হওয়া দরকার, এবং কি ধরনের শাস্তি হওয়া উচিত? তদন্ত হওয়া দরকার, এবং আমি মনে করি বর্তমান সিস্টেমে একটা দুর্বলতা আছে। দুর্বলতাটা হলো যিনি তদন্ত করবেন তাকে সব রকমের প্রোটেকশন যেমন দিতে হবে, তাকে নজরদারির মধ্যে রাখতে হবে। তিনি যদি সততা, স্বচ্ছতা, দৃঢ়তার সঙ্গে কাজটি না করেন, তাকে কিন্তু শাস্তি পেতে, আমরা কিন্তু বেশ কমপ্লেন পাচ্ছি আজকাল। কিন্তু না, সবচেয়ে বড় কথা হলো যে একজন যদি তদন্ত করে এসে যে রিপোর্টটি দিবেন, সেই দিনই কিন্তু সেই রিপোর্টকে আমল নিয়ে তার উপর অ্যাক্টিভিটি শুরু করতে হবে। এটার উপর বসে থাকলেই কিন্তু নানান প্রশ্ন আসবে, নানান তদবির আসবে, এবং সেটা কিন্তু হচ্ছে বলে আমরা জানি। একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে এই পর্যায়ে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। ডক্টর ফরাসউদ্দিন, আমরা কথা বলছিলাম আর্থিক খাতের ঘটে যাওয়া কয়েকটি কেলেঙ্কারি নিয়ে। আমরা জানি যে আপনি যুবক কেলেঙ্কারির যে কমিশন হয়েছিল সেই কমিশনেও কাজ করেছেন। আপনি ব্যাপক অনুসন্ধান করেছেন এবং দায়ীদের ব্যাপারে ব্যাপক সুপারিশমালা করেছেন, করণীয় সম্পর্কে, সম্পদ সম্পর্কে আপনার ব্যাপক কাজ করেছেন আপনি। তো এই অবস্থার আসলে কোন পর্যায়ে আছে? আপনারা তো প্রতিবেদন জমা দিয়েছেন অনেক দিন হলো, এবং যুবকের কিন্তু কোনো মানুষ কি টাকা পাবে কি পাবে না এই বিষয়ে কিন্তু কোনো আসলে মানুষ কিছু জানছে না আর কি। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটার দুটো অধ্যায়। যুবকের প্রথম, যখন আমরা ছিলাম খণ্ডকালীন ক্ষণস্থায়ী কমিশন, আমরা কয়েক মাস খাটাখাটনি করে এবং বাংলাদেশ ব্যাংক একটা প্রচণ্ড সাপোর্ট দেয়, আমরা যারা ওইখানকার মানে ওখানে টাকা জমা রেখেছিলেন এবং যুবক তাদেরকে সম্পদ ফেরত দেওয়ার বা জমি রেখে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তাদের পাওনা ছিল যুবকের কাছে 2300 কোটি টাকা। এবং যুবক কর্তৃপক্ষের দস্তখত করা সম্পদের হিসাব আমাদের কাছে যে জমা দিয়েছিল, তাতে তাদের সম্পদের মূল্য ছিল 3000 কোটি টাকা। তাই আমরা সুপারিশ করেছিলাম কিভাবে কোনভাবে ওইটা গ্রাহকদের ফেরত দেওয়া যাবে। এবং আমার মনে দৃঢ় প্রতিটি তখনও ছিল, এখনও বলতে কোনো দ্বিধা নাই, যে যুবকের যারা মূল উদ্যোক্তা তারা খুব দক্ষ, তাদের ইন্টেনশন আমার কাছে খারাপ মনে হয় নাই। তাদের সঙ্গে যদি ঠিকমতো এটা করা যেত তাহলে টাকাগুলো ফেরত দিত। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হলো, আমরা যে রিপোর্টটা দিলাম আর যে স্থায়ী এবং পূর্ণকালীন সদস্য নিয়ে যে যুবক কমিশন করা হলো, তার মধ্যে 1 বছরের ব্যবধান। ওই 1 বছরের ব্যবধানে মধ্যস্বত্বভোগীরা এর মধ্যে ঢুকে মধু আহরণ করেছে, দুই পক্ষের মধ্যে বিস্তর ফারাক করে দিয়েছে এবং যুবক তাদের অনেক সম্পদ বিক্রি করে দিয়েছে নামে বেনামিতে। কাজে এখন যে সম্পদ আছে, পত্রিকায় দেখি, ওইটা দিয়ে সমস্ত দায় মেটানো সম্ভব নয়। তাহলে এই যে সময়টা গেল মাঝখানে 1 বছর যেটা আপনি বলছেন, তো এইটা আসলে কার দুর্বলতায় গেল? এটা আমি ঠিক জানি না। আমি তো রিপোর্ট দিয়েছি, তারপরে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে। আমি বলছি যে আমি তো বলতে পারবো না, আপনারা সদস্য সরকারকে জিজ্ঞেস করেন কেন দেরি হয়েছে, কোথায় দেরি হয়েছে। সরকারি কাজে ওই সময় পরীক্ষা নিরীক্ষায় কিছু সময় লাগে, কিন্তু 12 মাস লেগে গেল আমার একটা স্পর্শকাতর বিষয়ে। আমি কিন্তু রিপোর্টটা দিয়েছিলাম আমার হাতে লেখে, যাতে এটার কনফিডেন্সিয়ালিটি রক্ষা হয়, এবং আসলেই কনফিডেন্সিয়ালিটি রক্ষা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দেরি হয়ে গেছে। সরকারের অনেক কাজে দেরি হয়, এইটাতে ক্ষতি হয়েছে যারা গ্রাহক ছিলেন তাদের অনেকেরই। আপনি কি মনে করেন যে যুবকের গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবে? এইটা তো তাদের হকের পাশে, তারা কিছু লোভ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক মধ্যবিত্ত পরিবার যারা, কারণ কথাটা হচ্ছে আপনি ব্যাংকে টাকা জমা দিলে 12% সুদ পাবেন, আর ওরা দেবে 30%। তো ওর মধ্যে কিন্তু তো থাকতেই হবে। এইটা বুঝতে পারা তাদের হচ্ছে লোভে পাপে মৃত্যু 1 নম্বর। কিন্তু যেটা ইতিবাচক ঘটেছিল সেটা হলো যুবক এই টাকাগুলো নিয়ে জমিতে বিনিয়োগ করেছিল এবং জমির দাম কয়েক গুণ বেড়ে গিয়েছিল, 20, 30, 40 গুণ বেড়ে গিয়েছিল। কাজে টাকাটা পাওয়া, ফেরত দেওয়া সম্ভব ছিল যদি যথোপযুক্তভাবে এটাকে প্রক্রিয়াজাত করা যেত। ডেস্টিনির যে কেলেঙ্কারি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ডেস্টিনি কেলেঙ্কারিটার সঙ্গে ওই আপনার 2000 সনে একটা ইসলামিক কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, একটা ITCL তৈরি হয়েছিল। তারা এরকম 30% সুদ দেবে বলে প্রায় 300 কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়েছিল। বাংলাদেশ ব্যাংক তখন অত্যন্ত দৃঢ়ভাবে, অত্যন্ত কঠোরভাবে তাদের দমন করে। একসঙ্গে তাদের 3টা অফিস বন্ধ করে দেওয়া হয় এবং এর রিয়েকশনে তারা 500 ট্রাক বাসের মিছিল করে পল্টনে এসে মিটিং করেছিলেন, বলছিলেন এই আদেশ প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার না করলে গভর্নর কিভাবে করেন সেটা আমরা বাধ্য করব। কিন্তু কিছু মানে ওরা এখনও জেলে আছে এবং ওই সব মাঝখানে আবার পলিটিক্যাল লোক কিছু লাগছে, তারা তাদের জমি কিনে নিয়েছে। তো এইভাবে না করলে ডেস্টিনিটা অবৈধ ব্যাংকিং,
এইটাকে দৃঢ় হস্তে দমন না করলে, নিশ্চিহ্ন না করলে কিন্তু ওই বৈধ ব্যাংকিংয়ের খুব অসুবিধা হবে। আসলে আমরা অনেকগুলো কেলেঙ্কারি দেখেছি, আশার কথা আসলে খুব একটা শোনা যাচ্ছে না। আমরা তারপরও আশাবাদী হব যে এই না, এখন তো লাইনে ধরনের আসছে। কেলেঙ্কারি থেকে উত্তরণ না, ঘটবে। এখন লাইনে আসছে। এখন ডেস্টিনি তো আপনার যারা খলনায়ক, তারা তো বিহাইন্ড দ্য বার্স আছেন, তাদের বিরুদ্ধে তো মানুষ টাকা পাবে এই আশা তো আসলে ঠিক ওইভাবে করা যায় মানুষ কিনা? মানুষ কিছু পাবে। বাংলাদেশে কিন্তু ওই জেনুইন ডিপোজিট কোনো মাইল যায় না। বিসিসিআই বন্ধ হয়েছিল, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সমস্ত ডিপোজিটাররা টাকা পেয়েছে। কিন্তু এখানে তো বেশিরভাগটাই লোভ, অস্বাভাবিক লোভ। কাজে যারা এই ধরনের অবৈধ ব্যাংকিং করেছেন, যারা করেছেন তারা যেমন শাস্তিযোগ্য, যারা এতে পার্টিসিপেট করেছেন তাদেরও কিন্তু কিছু ক্ষতি পোষাতে হবে। আপনার মতো আমরা আশাবাদী হতে চাই। আচ্ছা ডক্টর ফরাসউদ্দিন, আপনি তো বাংলাদেশ ব্যাংকে ছিলেন। আমরা অনেক বছর ধরেই শুনে আসছি যে ব্যাংকগুলোর যে আমানত ঋণের যে মানে যে পার্থক্য যে বা স্প্রেড, সেটা নিয়ে কিন্তু ব্যাপক আসলে আলোচনা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এটা বিনিয়োগের জন্য সহায়ক নয়, আবার ব্যাংক বলছে যে তাদের সার্ভাইভালের জন্য এটা প্রয়োজন। আপনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে কীভাবে মূল্যায়ন করবেন বিষয়টা? আসলে স্প্রেড কি এইটা কতটুকু যৌক্তিক? না, এই স্প্রেডটা কিন্তু খুব বেশি। বাংলাদেশে কিন্তু হিসাব কিতাবে যা আসছে আসলে কিন্তু আরও বেশি। কারণ আপনি যদি দেখেন, একজন যিনি ঋণ করে শিল্প স্থাপন করবেন, তিনি হয়তো 17% নিতে পারেন। আর ব্যাংকের সর্বোচ্চ যে ডিপোজিটের উপর সুদ, সেটা এফডিআর 12.5%। কাজেই 4.5-5% এইখানে। কিন্তু এফডিআর হলো সমস্ত ডিপোজিটের মাত্র 37%। আসলে কস্ট অফ ফান্ড ব্যাঙ্কগুলোর কোনো অবস্থায় 8-9 ভাগের বেশি নয়, এবং তারা কিন্তু 16-17 করছে, স্প্রেড অনেক বেশি। কিন্তু এখানে খুব মজার ব্যাপার হলো, খুব ডিফিকাল্ট রেগুলেটর বা ব্যাংকিং সিস্টেমকে দোষারোপ করা। এই ব্যক্তি খাতে, বাজার অর্থনীতিতে ব্যাংকিংয়ের কিন্তু ইন্টারেস্ট রেট নির্ধারণ করবে বাজার। বাংলাদেশ ব্যাংক করবে না, সরকার করবে না। সেইখানে এক ধরনের অলিগোপলি কাজ করছে। বেসরকারি ব্যাংকের মালিকেরা, আমরা তো সব সরকারি ব্যাংকের সমালোচনা করি, কিন্তু আপনি দেখবেন বেসরকারি ব্যাংকের মালিকদের প্রতিষ্ঠান প্রায়ই ঘোষণা দেন যে 12.5-এর বেশি আমরা সুদ দেব না। সম্পূর্ণ বেআইনি, এটা তারা করতেই পারেন না। এবং এটা যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে কিছু কিছু দুর্বলতা আছে, পুরা ইন্টিগ্রেটেড, আমরা তো এখনও ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিতে হয়ে যায়নি, ওইটার সুযোগ নিয়ে তারা কিন্তু একজোট হয়ে ডিপোজিটারদের সুদ যত কম দেওয়া যায় এবং বিনিয়োগকারীদের কাছ থেকে যত বেশি নেওয়া, সেটা তারা করেন। এখানে একটা জিনিস পরিধানযোগ্য, 90-এর দশকের শেষাশেষি শহীদ SMS কিবরিয়া এবং বাংলাদেশ ব্যাংক মিলে একটা জিনিস প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, সেটা হলো যে ব্যাংকের মালিক কারা, বেসরকারি ব্যাংকের মালিক কারা, যারা শতকরা 8 ভাগ ইকুইটি দেন তারা, নাকি যারা শতকরা 92 ভাগ ডিপোজিট দিয়ে ব্যাংকের প্রফিটের পথ করে দেন। আমরা মনে হয় সেটা তখন এস্টাবলিশ করা সম্ভব হয়েছিল যে না, মালিকানা কিন্তু সেই 92 ভাগের। এইটা মাঝে মাঝে ভুলে গেলে চলবে না। অন্য একটা জিনিস কিন্তু আছে, ব্যাংকিং ব্যবসাটা সাধারণভাবে একটু রক্ষণশীল হওয়া ভালো। দেখেন 90-এর দশকের শেষের দিকে, 90-এর দশকে আপনার রিজার্ভ ছিল 20%, এইটা মাঝখানে হঠাৎ করে 15%-এ নামিয়ে আনা হয়। যাক, ডক্টর ফরাসউদ্দিন, আমরা এই আলোচনায় আবার আসবো, একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে এ পর্যায়ে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। ডক্টর ফরাসউদ্দিন, আমরা কথা বলছিলাম ব্যাংকের নানা বিষয় নিয়ে। আমরা জানি যে এই মুহূর্তে দেশের যে বিনিয়োগ পরিস্থিতি, বিশেষ করে দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু অনেকটা স্থবির। পাশাপাশি শিল্পের কাঁচামাল, যন্ত্রাংশ, যন্ত্রপাতি আমদানিও কিন্তু কমেছে। এই প্রেক্ষাপটটা কেন তৈরি হলো বলে আপনার মনে হয়? অর্থনীতি তো ভালোই চলছিল। অর্থনীতি ভালো চলছিল এবং চলছে, প্রবৃদ্ধি আছে, বিনিয়োগটা কাঙ্ক্ষিত মাত্রায় হয় নাই। তবে বিনিয়োগের যে উৎপাদনশীলতা বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বিনিয়োগ এক ধরনের
সারা বিশ্বে এক ধরনের অনিশ্চয়তা আছে, বাংলাদেশেও সামনে নির্বাচনকে সামনে রেখে একটুখানি অনিশ্চয়তা আছে, বিশেষ করে ব্যক্তিখাত। আমি কিন্তু এখানে বলতে চাই যে বাংলাদেশে একটি চমৎকার উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি হয়েছে গত 43 বছরে, তারা বিশ্বমানের। কাজে তারা হয়তো এখন একটুখানি ওই যে কিছুটা ইন্টারেস্ট রেটের কথা বলছেন, কিছুটা অবকাঠামো যে হারে বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। বিশেষ করে একটা বড় ধরনের কমপ্লেন আমারও আছে, এই আপনার ঢাকা চট্টগ্রাম যাতায়াত, এটা রেলকে কেন আরও দ্রুত করা যায় না, আরও বড় করা যায় না, এই 4 লেন রোড কেন যে এত বছরে হইতে পারলো না আমি ঠিক জানি না। এগুলো আছে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় এই একটু আনসার্টেনিটি, এটা হয়তো নির্বাচনের পরে সেই কালো মেঘটা হয়তো কেটে যাবে। আমি আশাবাদী এই জন্য যে দেখেন এই গত কয়েক বছর, বিশেষ করে আমি বলবো যে 91 সনে গণতন্ত্রের পুনঃপ্রত্যাবর্তনের পর থেকেই বাংলাদেশের ইকোনমিকে আর পিছন ফেরে থাকাতে হয়নি। ইদানিংকালে অনেক বেশি অগ্রগতি হয়েছে, যেমন আপনার 72 সনের 1 কোটি টনের বিপরীতে এখন 3.5 কোটি টন খাদ্যশস্য আমরা উৎপন্ন করি। দেখেন এই গত 4.5 বছরে 4,500 মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ডাবলের চেয়েও বেশি। এটা কম কথা নয়। 27 কোটি ছেলেমেয়ের কাছে বিনামূল্যে নতুন বই বিতরণ করা সম্ভব হচ্ছে। কাজে ইতাকার অনেক অগ্রগতি আছে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির মূল নায়ক কিন্তু আমি মনে করি কিষাণী। তবে তাদেরকে এবং শ্রমজীবী তাদেরকে সরকার থেকে ব্যাপক ভর্তুকি সাহায্য দেওয়া হচ্ছে, এবং আমার মনে হয় সৃষ্টিকর্তাও খুব সহায়, কারণ প্রকৃতি অবশ্যই অনুকূল ছিল। কিন্তু দেখেন এই আগের তুলনায় যে বিঘা জমিতে 8 মণ খাদ্যশস্য উৎপাদন হইতো, সেখানে 28-29 মণ হয়। ধানের নামে 28-29। মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে, যদিও তারা বলেন যে আরও বাড়লে ভালো ছিল, কিন্তু সমাজকে রাষ্ট্রকে মানে এটা হিসাব করতেই হবে যে শতকরা 80% লোক কোনো না কোনো সময় কিনে খান। কাজে তাদের দিকটাও বিবেচনা করতে হবে। আর হলো শ্রমজীবী, তারা এখানে মিল কারখানায় কাজ করেন, আমাদের রপ্তানি সৃষ্টি করেন। এটা সোজা কথা নয়। $27 বিলিয়ন আমরা গত বছর রপ্তানি করেছি। $28 বিলিয়ন টার্গেট ছিল, তার মধ্যে $19 বিলিয়ন এই আপনার রেডিমেড গার্মেন্টস এন্ড নিটওয়্যার। না, আমাদের সবকিছুই বেশ ইতিবাচক। অর্থনৈতিক সূচকগুলি যদি বলি, আপনি যেটা বলছিলেন যে অবকাঠামো, আপনার খাদ্য উৎপাদন, তারপর আরও অন্যান্য বিষয় কিন্তু বেশ পজিটিভ আছে। রেভিনিউ বলেন, আপনার রেমিটেন্স বলেন, সব কিছুই। কিন্তু সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টা সামনে চলে এসছে সেটা হচ্ছে নির্বাচন। রাজনীতি উত্তপ্ত এবং নির্বাচন হবে না। আপনার কি মনে হচ্ছে? না, এটা তো খুব বড় প্রশ্ন এবং জটিল প্রশ্ন, কিন্তু আমরা যদি হিসাব করে দেখি, নির্বাচনের বছরে সবসময় মনে হয় যে একটা বড় ধরনের বোধহয় আশঙ্কা, গোলযোগ হবে, সন্ত্রাস হবে। আবার এটা এমনও সম্ভাবনা আছে পর্দার অন্তরালে নাকি অনেক আলাপ আলোচনা হচ্ছে, বোঝাপড়া হচ্ছে। কারণ বড় দুটি দল কিন্তু, আর অনেক দল আছেন, কিন্তু বড় দুটি দল কিন্তু একেবারেই ক্ষমতায় গিয়ে জনসাধারণের সেবা করার তাদের কিন্তু স্পষ্ট লক্ষ্যের কথা বলছেন। কাজেই ইলেকশন ভণ্ডুল হলে হয়তো কোনো দলেরই লাভ হবে না, হয়তো কিছুটা ফেস সেভিংয়ের একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু সমস্ত ক্ষমতার মালিক জনসাধারণকে করা হয়েছে। কাজে জনসাধারণ যেভাবে চাইবেন সেইভাবেই কিন্তু নির্বাচন হইতে হবে। এবং আমি মনে করি আমাদের বড় দুই দল অর্থনীতিটাকে ইতিমধ্যে যে ধরনের গুরুত্ব দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি গুণ গুরুত্ব দিয়ে, কিন্তু বিষয়টা এমন হয়ে যাচ্ছে না যে রাজনীতিটাকে মানে ক্ষমতায় যাওয়াকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে, যেটাকে আপনি মনে করেন না যে আগামী দিনের অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করবে? না, এটা ওই যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের মোমেন্টাম কিন্তু সৃষ্টি হয়ে গেছে, আর কিন্তু আমার পেছন ফিরে তাকাতে হবে না। কারণ আমার জনসংখ্যা কিন্তু জনসম্পদে রূপান্তরিত হচ্ছে, শিক্ষার কিন্তু বিস্তার হচ্ছে, প্রযুক্তির কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজেই
সাময়িক ক্ষতি হবে, কিন্তু এটাকে পুষিয়ে ওঠা বোধহয় সম্ভব হবে সবাই যদি একযোগে কাজ করে। আমরা চাই দেশ এগিয়ে যাক, আপনার মতো আশাবাদী হতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, শেষ করব টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে একই সময়, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।